হাই সবাইকে, আমি রুশমিলা চলে আসলাম তোমাদের জন্য একেবারে গরম গরম একটা ড্রামার গল্প নিয়ে। গোদারিম খুব সাধারণ একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের, পড়াশোনা শেষ করে জবের জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু কোথাও জব হয়নি। পরিবারের কাছে অপমানের পাত্রী সে, তাই ছোট বোনের বিয়েতে তাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে তার দেখা হয় এক বড় কোম্পানির সিইও এর সাথে। এক পর্যায়ে টাকার জন্য সেই সিইও এর সাথে প্রেমের নাটক করে। কি হয় তারপর, আর কি জন্যই বা মিথ্যে নাটক, এর পরিণতি কেমন হবে, এই সব কিছুর উত্তর দিব আজকের গল্পে। কথা দিচ্ছি ড্রামাটা তোমাদের ভালো লাগবেই। ড্রামার শুরুতেই আমরা গোদারিম নামের একটা মেয়েকে দেখতে পাই, যে খুব ব্যস্ততার সাথে তার অফিসে আসছিল। দারিম যখন তার অফিসে কাজ করছিল, তখন তার কাছে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে আসে, আর সেই ছেলেটা তাকে বিয়ের প্রপোজাল দেয়। দারিম বেশি কিছু না ভেবে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর ছেলেটার দেওয়া রিংটাও পরে নেয়। কিন্তু তারা যখন কিস করতেই যাবে, তখনই দারিম ছেলেটাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আর ওই ছেলেটা একটু সময় নিয়ে বলে, আমার নাম নোরিয়ান সিন স্টেশন। আর তখনই তার পাশে থাকা সকল মানুষ জোরে জোরে স্টেশনের কথা বলতে থাকে, আর সিন চলে আসে বর্তমানে। আসলে দারিম বাসে বসে ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। তারপর সে বাস থেকে নেমে খুব দ্রুত দৌড়াতে থাকে, তবে সে যেতে যেতে কিছু মানুষের হেল্প করে। তারপর আমরা দেখতে পাই দারিম একটা ক্লাসরুমে বসে ক্লাস করছে। এটা একটা চাকরির কোচিং সেন্টার। এখানে টিচার আসলে জঘন্যভাবে দারিমকে অপমান করে দিয়েছিল। টিচার সবাইকে বলেন, তোমরা দারিমের কাছ থেকে শিখতে পারো না? দারিম গত 5 বছর যাবত এই পরীক্ষা দিয়েও কোনো চাকরি পায়নি, কিন্তু সে তবুও লজ্জা পায় না। প্রতিদিন ক্লাসে আসে। ক্লাস শেষে দারিম টিচারের কাছে যায় আর বলে, আমাকে আজকে ওভাবে অপমান না করলেও পারতেন স্যার। স্যার তখন তার ব্যাগ থেকে একটা টোকেন বের করে দারিমের হাতে দেয়। ওই টোকেনটা ছিল ফ্রিতে এই কোচিং সেন্টারে 1 মাস পড়ার সুযোগ। এটা পেয়ে দারিম খুব খুশি হয়ে যায়, আর স্যারকে বলে, আপনি আমাকে প্রতিদিন অপমান করতে পারেন স্যার, আমি কিচ্ছু মনে করব না। আসলে 1 মাসের টিউশন ফি জোগাড় করতে দারিমকে অনেক কষ্ট করতে হতো। এরপর শপিং এ গেলে দারিমের বান্ধবী তাকে বলে, তুমি কেন এত অপমান সহ্য করো? তারপর দারিম ওই টোকেনটা দেখিয়ে বলে, 1 মাস টিউশন ফি দিতে হবে না। দারিম এরপর বাড়িতে আসার জন্য বাসে উঠে পড়ে। বাসে যেতে যেতে সে তার জীবন আর জীবনের ব্যর্থতা নিয়ে ভাবছিল, আর এগুলো নিয়ে ভাবতে ভাবতে সে বাড়ির গেটের সামনে এসে পড়ে। দারিম তার মাকে বলে, আমার বোনের বিয়ের জন্য আমি কিছু জামা কাপড় কিনেছি। আমার একমাত্র বোনের বিয়ে, আমাকে তো সুন্দর লাগতেই হবে। দারিমের ছোট বোনের নাম দাজিয়ং, সামনেই তার বিয়ে। দাজিয়ং দারিমকে একটা টিকিট দেয় আর একটা বড় হোটেলের রুম বুক করে দেয়। ওই টিকিটটা ছিল জেজু আইল্যান্ডের। দারিম প্রথমে তো খুব খুশি হয়ে যায়, তবে সে দেখতে পায় 6 থেকে 9 তারিখ পর্যন্ত তার জন্য হোটেল বুক করা হয়েছে। তখন সে বলে, 8 তারিখ তো তোমার বিয়ে। গাজিয়ং তখন বলে, বিয়েতে অনেক মানুষ আসবে, আমি চাই না যে তারা জানুক আমার বড় বোন এখনো কোনো চাকরি করে না। দাজিয়ং তার হবু শ্বশুর বাড়ির লোকেদের বলেছে তার বড় বোন আমেরিকাতে সেটেল, তাই সে বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না। দারিম আবারও তার কষ্ট লুকিয়ে হাসি দিয়ে বলে, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি কোনোদিন জেজু আইল্যান্ডে যাইনি। আর সে এগুলো বলে গান গাইতে গাইতে নিজের রুমে চলে যায়। আসলে দারিম অনেক কষ্ট পেয়েছিল, তবে সে প্রকাশ করতে পারেনি। এদিকে আমরা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যে আমাদের গল্পের নায়ক জিহুক। তো জিহুক ছিল একজন ডেভেলপার, যার কারণে তার অনেক বেশি প্রফিট থাকতো। এদিকে একটা বড় কোম্পানির সিইও তাকে বলে, আমরা তোমার সাথে কাজ করব এবং 10 গুণ বেশি টাকা দেব, কিন্তু আমার শর্ত হলো এই প্রজেক্টের ডেভেলপার হতে হবে মিস্টার কিম জিয়ং। তার চেয়ে বড় ডেভেলপার আর কেউ নেই। ক্লায়েন্টের কথায় জিহুক তো রাজি হয়ে যায়। এরপর জিহুক ও তার ম্যানেজার চিন্তা করে
কিভাবে তারা এই কাজের জন্য মিস্টার কিমকে রাজি করাবে। তার আগে তারা দুজনে এত বড় ডিল হওয়ার কারণে একটু পার্টি করতে চলে যায়। পার্টিতে জিহুকের ম্যানেজার মেয়েদের সাথে ফুর্তি করে, কিন্তু জিহুক মেয়েদের পছন্দই করে না। সে সবসময় মেয়ে মানুষ থেকে 100 হাত দূরে থাকতে চায়। তার মতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই, মানুষ শুধু টাইম পাস করার জন্যই প্রেম করে। তার কিছুক্ষণ পর তারা পার্টি থেকে চলে আসে। পরদিন সকালে জিহুকের বাসায় ইউহানা নামের একটা মেয়ে আসে। এই মেয়েটা জিহুকের বাবার বিজনেস পার্টনারের মেয়ে। ইউহানা বলে, আমার কাছে দুটো সুন্দর খবর আছে। ভালো খবরটা হচ্ছে আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে তো জিহুক তাকে কথা শুনিয়ে দেয়। জিহুক বলে ইউহানার সাথে তার মনের মিল হবে না, তাই সে কিছুতেই তাকে বিয়ে করতে পারবে না। ইউহানা বলে, চলো তাহলে আমরা এখনই একটা কিস করি। কিস করলে বোঝা যাবে আমাদের মধ্যে কোনো ধরনের টান আছে কিনা। তারা দুজনেই যখন খুব কাছাকাছি আসে তখনই জিহুক তাকে বলে, তোমার এই লিপস্টিকটা তোমার ঠোঁটে মোটেও মানাচ্ছে না। আর এটা বলে সে দূরে সরে যায়। জিহুক ইউহানাকে ঘর থেকে বের করে দেয়। এদিকে আমরা দারিমের বেস্ট ফ্রেন্ড সিউনুকে দেখি, যে তাদের বাসার ভাড়াটিয়াও। সিউনু একজন সিঙ্গেল ফাদার। দারিম এসে তার এই বেস্ট ফ্রেন্ডকে তার ছোট বোনের সব কথা বলে দেয়, যে কিভাবে দাজিয়ং তার মনে কষ্ট দিয়েছে। সে দারিমকে নিজের বিয়েতে রাখতে চায় না। দারিমের বেস্ট ফ্রেন্ড বলে, একটা কাজ করো, এবার তুমি যখন জেজু আইল্যান্ডে যাবে তখন তুমি তোমার জন্য একটা সুন্দর বয়ফ্রেন্ড খুঁজে আনবে। পরদিন দারিম ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্টে এসে সে বড় পোস্টারে কিম জিয়ং গুয়ান নামের ওই ডেভেলপারের বিজ্ঞাপন দেখতে পায়। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিম জিয়ং দারিমের এক্স বয়ফ্রেন্ড। কিম দারিমের সাথে ব্রেকআপ করে দেয় এবং যাওয়ার সময় সে দারিমকে অনেক অপমান করেছিল। এবার সিন আবারও বর্তমানে আসে, যেখানে আমরা দেখতে পাই জিহুক জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছে। সে মিস্টার কিমের সাথে দেখা করতে জেজু আইল্যান্ডে যাচ্ছে। দারিম ও জিহুক দুজনেই জেজু আইল্যান্ডে পৌঁছে যায়। দারিম সব জায়গায় ঘুরতে শুরু করে, কিন্তু তার সাথে কেউ ছিল না, তাই দারিম খুব বোরিং ফিল করছিল। সে যখন বোরিং ফিল করে রুমের দিকেই যাচ্ছিল তখনই তার সাথে দেখা হয় তার কলেজ লাইফের এক বান্ধবী সুজিনের সাথে। দারিম তার বান্ধবীকে দেখে অনেক খুশি হয়েছিল। সুজিন দারিমকে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি। তখনই সেখানে সুজিনের বয়ফ্রেন্ড চলে আসে। সুজিনের বয়ফ্রেন্ড আর কেউ না, বরং মিস্টার কিম ছিল। কিমকে নিজের বান্ধবীর বয়ফ্রেন্ড হিসেবে দেখে দারিম অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর দারিম তখনই বয়ফ্রেন্ডের ফোন আসার বাহানা করে সেখান থেকে চলে যায়। তারপর সে একটা ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে। আর তার মা ফোন দিলে সে বলে, আমি অনেক বেশি এনজয় করছি আর অনেক ভালো ভালো খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই দারিম সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে আছে, আর সে তার ভাইবার দিনগুলোর কথাই ভাবছিল। দারিম অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এগুলো ভেবে দারিম কান্না করছিল। তখনই সে দেখতে পায় জিহুক সমুদ্রের পাড়ে এসে চিৎকার করে বলছে, আমি পারবো, আমাকে পারতেই হবে। জিহুকের এমন কথা শুনে দারিম ভাবে সে হয়তো আত্মহত্যা করতে এসেছে। তাই দারিম গিয়ে জিহুককে পিছন থেকে জড়িয়ে ধরে আর অনেক কথা শোনায়। সে নিজের দুঃখের কথা বলে। এক পর্যায়ে জিহুক তাকে জোর করে ধাক্কা মারে, আর সে যখন পড়ে যাচ্ছিল তখন জিহুক তাকে বাঁচিয়ে নেয়। আর তারা দুজনেই হসপিটালে চলে যায়। পরে জিহুক ওখান থেকে চলে আসে। এদিকে দারিম ঘুম থেকে উঠলে তাকে একটা লম্বা বিল ধরিয়ে দেওয়া হয়। দারিম কিছু উপায় না পেয়ে বিল পরিশোধ করে দেয়, কিন্তু তার কাছে আর মাত্র কিছু টাকা ছিল, যা দিয়ে সে নিজের হোটেল পর্যন্ত যেতে পারবে। তাই সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে তার হোটেল পর্যন্ত পৌঁছে যায় আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিহুক সুন্দর করে রেডি হয়ে হোটেলের বুফেতে ব্রেকফাস্ট করছিল, আর এদিকে ওই হোটেলেরই বুফেতে বসেছিল দারিম, আর সেও ব্রেকফাস্ট করছিল। এরপর দারিম জিহুকের কাছে যায়
আর আগের দিনের ব্যাপার নিয়ে ঝামেলা করতে থাকে। তখনই সুজিন পিছন থেকে দারিনকে ডাকে। সুজিন জিহুকের সাথে দারিনকে দেখে বলে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? দারিন তখন কোনো উপায় পায় না, আর সে বলে, হ্যাঁ, এটাই আমার বয়ফ্রেন্ড। কিমের সামনে তো আর ছোট হওয়া যায় না, সে বলবে কি করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। এদিকে জিহুক মনে মনে ভাবে এটাই সুযোগ কিমকে রাজি করানোর। তাই জিহুক দারিমের সাথে অভিনয় করতে শুরু করে। সেও সত্যিই বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে, আর তারা একসাথে ব্রেকফাস্ট করতে চলে যায়। সুযোগ বুঝে জিহুক একটা পার্টিতে সুজিন আর মিস্টার কিমকে ইনভাইট করে দেয়, আর সুজিনও রাজি হয়ে যায়। ব্রেকফাস্ট শেষে সবাই তাদের নিজেদের রুমে চলে যাবে। তখনই দারিম জানতে পারে জিহুক যে ফ্লোরে থাকে ওই ফ্লোরে সুজিন আর মিস্টার কিমও থাকছে। তাই সে বাধ্য হয়ে জিহুকের সাথে তার রুমে চলে যায়। জিহুক আর দারিম একটা কন্ট্যাক্ট করে। দারিম মিস্টার কিমের সামনে তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে, এবং সে যেই উদ্দেশ্যে এখানে এসেছে, যদি সেই উদ্দেশ্য সফল হয় তাহলে জিহুক তাকে 10 গুণ বেশি টাকা দেবে। আর এতগুলো টাকার কথা শুনে দারিম তো রাজি হয়ে যায়। এরপর তারা শপিং করতে গিয়ে ফিরে আসে, আর কথায় কথায় জিহুক দারিমকে বলে, তোমাকে দেখতে একদম মরার মতো লাগছে। আর এই কথা শুনে দারিম অনেক রেগে যায়, কারণ কিমো তাকে এই একই কথা বলে ব্রেকআপ করেছিল। দারিম তখন বলে, তুমি আমার কাছে ক্ষমা চাও, নয়তো আমি কন্ট্যাক্টটা বাতিল করে দিব। তখন সেখানে রোড ক্রস করতে গিয়ে এক গর্ভবতী মহিলার কাছ থেকে তার সব ফল পড়ে যায়, আর দারিম তাকে সাহায্য করতে ছুটে যায়। এটা দেখে জিহুক ভাবে আসলেই তার এমন করে কথা বলাটা উচিত হয়নি। দারিম মেয়েটা দেখতে যেমনই হোক তার মনটা অনেক ভালো, তাই সে দারিমের কাছে ক্ষমা চায়। আর তারা চলে যায় রাতের পার্টির জন্য রেডি হতে। জিহুক দারিমকে পরিপাটি হওয়ার জন্য একটা পার্লারে ঢুকিয়ে দেয়, কিন্তু দারিম খুবই আনকমফোর্টেবল ফিল করে, কারণ সে কখনোই পার্লারে সাজুগুজু করেনি। দারিম যখন রেডি শেডি হয়ে বের হয়, তখন জিহুক দারিমকে এত সুন্দর রূপে দেখে অবাক হয়ে যায়। জিহুক দারিমের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এরপর জিহুক তাকে একটা সুন্দর আংটি পরিয়ে দেয়, যেন এই আংটিটা দেখে মিস্টার কিম মনে করে তারা রিয়েল উড বি হাজবেন্ড ওয়াইফ। জিহুক আগে থেকেই জানতো যে দারিম মিস্টার কিমের এক্স গার্লফ্রেন্ড। এরপর তারা দুজনে পার্টিতে চলে যায়, আর এখানে মিস্টার কিম দারিমকে এত সুন্দর রূপে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে গিল্টি ফিল করতে থাকে যে সে এই মেয়েকে ছেড়ে সুজিনের সাথে প্রেম করছে। তারপর দারিম তার আংটিটা দেখিয়ে বলে, আমরা পরের বছরই বিয়ে করছি। জিহুক মিস্টার কিমকে কথায় কথায় কোম্পানির ডেভেলপারের কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর দারিম যখন বাইরে যায়, তখন তার সাথে মিস্টার কিমের দেখা হয়। মিস্টার কিম তাকে বলে, আমি জানি এই সব কিছুই নাটক। আরো অনেক ধরনের অপমান করতে থাকে। দারিমের চরিত্র নিয়ে কথা বলে, তবে দারিম বলে, তুমি ওই চাকরিটা করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি মিস্টার জিহুককে অনেক ভালোবাসি, এবং আমি পরের বছরই বিয়েটাও করব। এটা বলে সে ওখান থেকে চলে আসে। এরপর ফিরে এসে মিস্টার কিম জিহুককে বলে, তোমরা তো পরের বছরেই বিয়ে করছো, তাহলে তুমি নিশ্চয়ই দারিমের বাবা মায়ের সাথে দেখা করেছো? জিহুক বলে, হ্যাঁ, আমি দুজনের সাথেই দেখা করেছি, তবে তার বাবার সাথে দেখা করেছি ছবিতে। দারিমের তখন মনে পড়ে সে যে সমুদ্রের পাড়ে একবার জিহুককে বলেছিল যে তার বাবা নেই। এই কথাটা কিন্তু জিহুক খুব ভালোভাবেই মনে রেখেছে। মিস্টার কিম জিহুককে খুঁচিয়ে খুঁচিয়ে আরো অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু দারিম শরীর খারাপের বাহানা দিয়ে ওখান থেকে চলে আসে, কারণ জিহুক তো তার পার্সোনাল লাইফের এত কথা জানে না। জিহুক তখন দারিমকে বলে, তুমি এক কাজ করো, তুমি তাদের সাথে কথা বলে একটা ডিনার প্ল্যান করো, আমি তোমার টাকা বাড়িয়ে দেব। তখনই মিস্টার কিম তাদের কাছেই আসছিল তাদের এই কথা শোনার জন্য। দারিম তো কিছুতেই জিহুককে চুপ করাতে পারছিল না, কারণ মিস্টার কিম তো জিহুকের পেছন থেকে আসছিল, তাই জিহুক তাকে দেখতে পারছিল না। তাই উপায় না পেয়ে দারিম জিহুককে কিস করে। এরপরে দারিম বলে, তোমাকে আমি থামাতে পারছিলাম না, তাই এটা করতে হয়েছে।
তুমি কিছু মনে করো না। তখন জিহুক আবারও বেশি ফিল নিয়ে তাকে কিস করতে শুরু করে। আর এই সবটা মিস্টার কিম দূরে দাঁড়িয়ে দেখছিল। পরের দৃশ্যে দারিম আর জিহুক কিস করার পর দারিম বসে বসে চিন্তা করে, এটা কি হয়ে গেল, এটা আমি কি করলাম। আর এদিকে জিহুক তাদের ওই কিস করার বিষয়টা নিয়েই ভাবছিল। তখন দারিম সেখানে আসে। আর এরপর মিস্টার কিম ও সুজিন ডান্স করতে চায়। আর তারা জিহুক ও দারিমকেও একসাথে ডান্স করতে বলে। দারিম আর জিহুক আর কোনো উপায় পায় না, তাই তারা দুজনেই ডান্স করতে থাকে। তাদের এই অ্যাক্টিংটা এতটাই ভালো হয়েছিল, মনে হচ্ছিল যেন তারা সত্যি সত্যি কাপল। ডান্স শেষে দারিম একটা আলাদা জায়গায় গিয়ে চিন্তা করে, এখন আমি কি করব। আর তখনই কিম একটা পানির বোতল নিয়ে তার কাছে চলে আসে। সে দারিমকে বলে, তোমাদের অভিনয়টা অনেক ভালো হচ্ছে, বেশ রিয়েল মনে হচ্ছে। যেহেতু আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, তাই চলো আমরা আবারও হোটেল রুমে যাই, সমস্যা নেই, দরকার হলে আমি তোমাকে টাকা দিয়ে দেব। দারিম তো মিস্টার কিমের মুখের উপর মানা করে দেয়। দারিম মিস্টার কিমকে ছোট মানসিকতার মানুষ বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মিস্টার কিম তাকে জোর করতে শুরু করে। আর তখনই জিহুক এসে মিস্টার কিমকে এক ঘুষি মেরে দেয়। মিস্টার কিম তখন বলে, তোমার এত বড় সাহস, তুমি কি জানো আমি চাইলেই তোমার জবের অফারটা রিজেক্ট করে দিতে পারি। জিহুক তখন বলে, আমি তোমার মতো এমন জঘন্য মানুষের সাথে কখনোই কাজ করতে চাই না। তারপর জিহুক দারিমকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। আর তারা দুজনে তাদের জীবনের সমস্ত কথা একে অপরকে বলতে থাকে। এরপর দারিম জিহুককে বলে, আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমার এত বড় প্রজেক্টটা লস হয়ে গেল। আমার অভিনয় মোটেও ভালো হয়নি। তখন জিহুক বলে, তোমার অভিনয় দেখে মনে হচ্ছিল আমরা সত্যি সত্যি কাপল। আমি তোমার সাথে আবারও কালকে দেখা করতে চাই, তবে কাজের কারণে নয়। আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই। আর তখনই জিহুক পরিষ্কারভাবে দারিমকে নিয়ে ডেটে যাওয়ার অফার করে। এদিকে আমরা দেখতে পাই রাতে দারিম তার রুমে বসে বসে জিহুকের সব কথাই ভাবছিল আর মনে মনে অনেক আনন্দ পাচ্ছিল। আর অন্যদিকে আমরা জিহুককে দেখি, সেও দারিমের কিসের কথা বলতেই পারছিল না। সিন শিফট হলে ন্যাচারাল বেবি নামক একটা কোম্পানি দেখানো হয়, যেখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করানো হচ্ছিল। আর একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই মেয়েটা ছিল জিহুকের বড় বোন জিহা। আর এই কোম্পানিটা হচ্ছে জিহুকের বাবার। জিহা আসলে জিহুকের আপন বোন না, সে তার সৎ বোন। জিহা তার বাবাকে খুশি করার জন্য 5 বছরের পুরো একটা প্ল্যান রেডি করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই দারিম ও জিহুক তাদের প্রথম ডেটে আসে। দারিম ও জিহুক খুব আনন্দের সাথেই দিন কাটাচ্ছিল, মনে হচ্ছে তারা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করছে। দারিম বলে, আমি এখানে প্রথম আসলাম, অনেক বছর হয়ে গেছে আমি ঘরের ভেতরে বন্দি ছিলাম। তারপর ঘুরতে ঘুরতে দারিম একটা বড় গাছ দেখতে পায়। আর সে জিহুককে বলে, এমন একটা গাছ আমার বাড়ির সামনেও রয়েছে, আমি মাঝে মাঝে ওখানে গিয়ে বসে থাকি। তারপর দারিম একটা সুন্দর 4 পাতার ক্লোভার দেখতে পায়। আর সেটা সে জিহুককে দিয়ে দেয় আর বলে, এমন একটা দিন উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জিহুক দারিমের দেওয়া এই ক্লোভারটা দেখে অনেক অবাক হয়, কারণ সে জানতই না এত ছোট কিছু উপহার হতে পারে। এরপর তারা দুজনেই চলে যায় সমুদ্রের মাঝখানে। জিহুক তাদের জন্য একটা বোট ভাড়া করেছিল। দারিম জিহুককে জিজ্ঞাসা করে, তোমার বস তো তোমাকে অনেক বকবে, কারণ তুমি এতদিন ছুটি কাটাচ্ছ। তখন জিহুক বলে, আমি তো কোম্পানির বস। জিহুক হাত ধরে দারিমকে ওপরে উঠাতে গেলে সমুদ্রের ঢেউয়ে বোট নড়ে যায় আর দারিম পানিতে পড়ে যায়। তখন জিহুক এটা দেখে সাথে সাথে পানিতে নেমে তাকে উঠিয়ে নিয়ে আসে। এরপর দারিম জিহুককে কিস করে আর এই কিস তাদের রুমের ভেতর পর্যন্ত নিয়ে আসে। তারা দুজনেই অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু যখনই কিছু হতেই যাবে তার আগেই দারিম জিহুককে বলে, আজকে তো তুমি মনে হয় গোসল করনি, তুমি যাও এখনই গোসল করে আসো, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। আসলে দারিম খুব নার্ভাস হয়ে গেছিল,
কারণ সে আগে কখনো কোনো ছেলের এত কাছাকাছি আসেনি। জিহুক এই কথাটা শুনে একটু লজ্জায় পড়ে যায়। তখন তার মনে পড়ে সে আসলেই আজকে গোসল করেনি, তাই সে গোসল করতে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই আজকে দারিমের ছোট বোন দাজিয়ং এর বিয়ে, কিন্তু বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ কিছু গুন্ডা তাকে নিতে এসেছিল। তারপর ওই গুন্ডাগুলো বলছিল যে আজকে টাকা না পেলে তাকে মেরেই ফেলবো। তাই ছেলেটি দাজিয়ংকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তখন দারিমের মা ঘরের ভেতর আসে, আর সে দুজনকে খুঁজে পায় না। ওই গুন্ডাগুলো এসে দারিমের মায়ের গলা চেপে ধরে আর বলে, তুই কোথায় রেখেছিস তোর মেয়েকে? তারপর দারিমের বেস্ট ফ্রেন্ড সিউনো তার মাকে বাসায় নিয়ে আসে, আর তখনই তার মা দেখতে পায় দাজিয়ং মেসেজে বলছে তাদের বাড়িটা বন্ধক রেখে সে তার হাজবেন্ডকে টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা সে শোধ করতে পারেনি। আর এই কথা শুনে দারিমের মায়ের তো হার্ট অ্যাটাক হয়ে যায়। অন্যদিকে দারিম তার আর জিহুকের মধ্যে সম্পর্কের কথা ভেবে লজ্জা পাচ্ছিল। আর তখনই সিউনোর কল আসে। সিউনো জানায় তার মা হসপিটালে ভর্তি, তাই দারিম জিহুককে কিছু না জানিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে জিহুক তো বেরিয়ে দারিমকে কোথাও খুঁজে পায় না, সে অনেক খোঁজাখুঁজি করে। অন্যদিকে দারিম হসপিটালে এসে দেখে তার মা বেডে শুয়ে আছে, তাই সে অনেক কান্না করে। আর এদিকে জিহুক দারিমের কথা মনে করে ওই গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকে। ওদিকে দারিম হসপিটালের বিল দেখে অবাক হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এগুলো ভাবতে ভাবতে সে তার বাড়ির সামনে পৌঁছে যায়। আর সে বাড়ির সামনে এসে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটা ছিল ব্যাংকের লোক। সে দারিমকে বলে, ঘর বন্ধক রেখে তোমার বোন টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারেনি, তাই এই বাড়িটা আমাদেরকে নিলামে তুলতে হবে। দারিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে দাজিয়ংও নিখোঁজ, তার কোনো খোঁজ ছিল না। রাতে দারিম বসে বসে কি করবে তাই ভাবছিল, আর সে কিছুতেই কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না, কারণ তার কাছে কোনো চাকরি ছিল না। আবার এখন যদি বাড়িটাও না থাকে, তাহলে সে আর তার মা কোথায় থাকবে? তাই সে চিন্তা করে যে কোনো একটা কাজ করতেই হবে। তাই পরের দিন থেকে সে রেস্টুরেন্টে কাজ শুরু করে। সে অনেকগুলো পার্ট টাইম কাজ করে, আবার রাতে খাবার ডেলিভারি করে, সাথে সাথে একটা শপেও কাজ করতে শুরু করে। আর এভাবেই তার দিনগুলো কেটে যাচ্ছিল। অন্যদিকে আমরা দাজিয়ংকে দেখি, সে আর তার হাজবেন্ড লুকিয়ে একটা ছোট্ট ঘর নিয়ে আছে। বেশ কষ্টেই তাদের দিন কাটছিল। এদিকে আমরা দেখতে পাই ইউহানাকে, যে তার কোম্পানির জন্য একটা ফটোগ্রাফার খুঁজছিল। আর তার ম্যানেজার তাকে কিছু ফটো দেখায় আর বলে এই ফটোগ্রাফারের নাম হচ্ছে কিম সিউনো। তারপর আমরা জিহুককে দেখতে পাই, যে প্রতিদিন দারিমকে খোঁজার জন্য এই গাছের নিচে আসতো। এরপর তাদের বাসার কলিং বেল বাজে, আর দারিম খাবার ডেলিভারি করতে আসে। তবে জিহুক তাকে দেখতে গিয়েও দেখতে পায় না। এরপর আমরা জিহুকের ফ্যামিলিকে দেখতে পাই, যারা সবাই মিলে বসে ইন্টারভিউ দিচ্ছিল। কিন্তু তখনই জিহুকের মা জোরে জোরে পাগলের মতো হাসতে শুরু করে, আর জিহুক এসে তার মাকে তাড়াহুড়ো করে রুমের ভেতরে নিয়ে চলে যায়। আসলে জিহুকের মা তার পুরনো ট্রমার কারণে এমন হয়ে গেছে। জিহুক তার বাবাকে বলে, তুমি আমার মাকে ছেড়ে দাও। তবে তার বাবা তাকে বলে, তুমি যদি আমার কোম্পানি ঠিকঠাক ভাবে চালাতে পারো, তাহলে আমি তোমার মাকে আর বিরক্ত করব না। আর এই কাজে জিহুক রাজি হয়ে যায়। পরের দিন জিহা কোম্পানিতে আসে, আর তার ম্যানেজারকে বলে, তুমি এমন এমন মানুষকে নিয়ে একটা টিম বানাও যাদের বাচ্চা আছে আর কোনো ধরনের কাজের দক্ষতাও নেই। সবচেয়ে খারাপ একটা টিম বানাও, কারণ আমার ভাই কাল থেকে অফিসে জয়েন করছে, আর ওই টিমটা হবে ওর টিম। অন্যদিকে আমরা দারিমকে দেখতে পাই। দারিমের মায়ের জ্ঞান ফিরেছে। দারিম সিউনোর সাথে বসে এত টাকা কিভাবে ম্যানেজ করবে সেটা নিয়েই কথা বলছে। এরপর সে রাতে বাসায় এসে চাকরি খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে তার সামনে ন্যাচারাল বেবি অর্থাৎ জিহুকের বাবার কোম্পানির ওই নিউজটা আসে। এটা দেখে দারিম চিন্তা করে, এত সহজে একটা চাকরি পাওয়া গেলে তো ভালোই হতো, তাও আবার এত বড় কোম্পানিতে। তবে সে দেখতে পায় এই চাকরিটার একটাই শর্ত,
আর সেটা হচ্ছে বাচ্চার মা হতে হবে। দারিম চিন্তা করে এটা আমার জন্য অনেক ভালো একটা চাকরি, কিন্তু আমার তো বাচ্চা নেই। তখনই তার সিউনুর ছেলের কথা মনে পড়ে। সিউনু একজন সিঙ্গেল ফাদার। দারিম অনেকবার চিন্তা করে যে এটা করা ঠিক হবে কিনা, কিন্তু সে টাকার কথা চিন্তা করে জবের জন্য অ্যাপ্লাই করে দেয়। পরের দিন জেহুক ও জিহা তার টিম নিয়ে সকল মায়েদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। আবারও আমরা ফিরে যাই ইন্টারভিউয়ের ওয়েটিং রুমে। দারিম জিহুকের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউ রুমে ঢোকার আগে তার সকল ইন্টারভিউয়ের অপমানের কথা মনে পড়ে যায়। তখনই ইন্টারভিউ রুম থেকে তার নাম ধরে ডাকে। আর তখন দারিম চিন্তা করে যে সে একটা শেষবারের মতো চেষ্টা করবে। সে ইন্টারভিউ রুমে ঢুকে পড়ে আর সেখানে সে তার নাম বলে। আমরা দেখতে পাই দারিমের ইন্টারভিউ এর আগেই জিহুক সেখান থেকে চলে গেছিল। এদিকে দারিমের সিভি দেখে ইন্টারভিউ নেওয়া টিম বলে, এটা আবার কোন কলেজ? আমরা তো আগে এমন কোনো কলেজের নামই শুনিনি। এই কথা শুনে দারিম তাদের সামনে এমন একটা ভাব করে যেন সে এই জবের জন্য একদম পারফেক্ট। এরপরের সিনে আমরা দেখতে পাই জিহুক জিম করছে আর সেখানে ইউহানা আসে। তারপর তারা একটা রেস্টুরেন্টে বসে কথা বলতে শুরু করে। জিহুক তাকে বলে, আমাদের পরিবার হয়তো আমাদের বিয়েটা ঠিক করেছে তাদের লাভের জন্য, তবে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তারপর সিন আবারও চলে আসে দারিমের কাছে। আমরা দেখতে পাই দারিম আর সিউনু একটা গাছের নিচে বসে আছে। দারিম অনেক টেনশনে ছিল। তখনই সে সিউনুকে বলে, আমার অনেক টেনশন হচ্ছে, কারণ আজকে আমার ইন্টারভিউটা মোটেও ভালো হয়নি। তারা হয়তো আমাকে চাকরিতে নিবে না। আর তার কিছুক্ষণ পরেই দারিমের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় সে চাকরিটার জন্য সিলেক্ট হয়ে গেছে আর সে যেন কাল থেকেই জয়েন করে। এই কথা শুনে তো দারিম অনেক খুশি হয় আর সিউনুকে জড়িয়ে ধরে। পরের দিন দারিম অনেক সুন্দর করে রেডি হয়ে তার মায়ের কাছে আসে। সে তার মাকে জানায় তার চাকরি হয়ে গিয়েছে আর আজকে থেকেই তার জয়েনিং। তারপর দারিম ওই কোম্পানির সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে বলে, আজকে থেকে আমি এক বাচ্চার মা আর এই কথাটা আমার মাথায় রেখে দিতে হবে। সে কোম্পানিতে ঢুকেই দেখে তার টিমের বাকি 4 জন মিলে কোম্পানির ভেতর বসে বসে খাওয়া দাওয়া করছে। এরপর জিহুক ও জিহা একসাথে টিমের মেম্বারদের সাথে দেখা করতে আসে আর জিহুক এসে দারিমকে দেখে তো পুরোই অবাক হয়ে যায়। দারিম কখনো ভাবেনি যে জিহুক তার বস হবে আর এই কোম্পানিতেই থাকবে। জিহুক কিছুতেই বুঝতে পারছিল না, কারণ এই টিমে যারা সিলেক্ট হয়েছে তাদের সবার বাচ্চা আছে। এরপর তারা একটা ছোট্ট মিটিং করে। এই মিটিং এ জিহুক দারিমকে জিজ্ঞাসা করে, তোমার কয়টা বাচ্চা আছে? দারিম বলে, আমার একটা বাচ্চা। আর তার বাচ্চার কথা শুনে জিহুক তো আরো অবাক হয়ে যায়। দারিম লজ্জায় জিহুকের দিকে তাকাতেও পারছিল না। জিহুক তো তখন জোরে জোরে পাগলের মতো করে হাসতে শুরু করে, কারণ তার এতদিনের ভয়টাই সত্য হয়েছে। সে মনে মনে ভাবে, ভালোবাসা বলে আসলে কিছুই হয় না, সবই টাইম পাস, আর আমিও টাইম পাসের শিকার হয়েছি। এরপর দারিম লিফটের ভেতরে চিন্তা করে, আমার সাথেই কেন বারবার এমন হয়। তখনই জিহুক তার সামনে চলে আসে আর সে জিহুকের সাথে ধাক্কা খায়। জিহুক সুযোগ পেয়ে কথা বলার জন্য দারিমকে নিয়ে ছাদে চলে যায়। দারিম জিহুকের কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু জিহুক বলে, আমি তোমাকে কখনোই মাফ করব না। এরপর আমরা দেখতে পাই ইউহানা তার কোম্পানির ফটোশুটের জন্য সিউনুকে সিলেক্ট করেছে। অন্যদিকে দারিম আর তার টিম মেম্বারদের আইডি কার্ড দেওয়া হয়। অন্যরা সবাই আইডি কার্ড নিয়ে অনেক বেশি খুশি ছিল। দারিম খুশি হওয়ার আগেই সেখানে জিহুক চলে আসে আর সে সবাইকে বলে, এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের দেখে বুঝে গেছি যে তোমরা কোনো কাজের না। তাই 6 মাস শুধু আসবে আর যাবে আর ইচ্ছে মতো কাজ করো। 6 মাস পর তোমাদের এমনিতেও কোম্পানিতে রাখা হবে না, তবে একটাই শর্ত আছে, আমাকে মোটেও ডিস্টার্ব করবে না। এদিকে ইউহানা সিউনুকে খুঁজতে খুঁজতে তার বাসার সামনে চলে আসে আর এখানে এসে সে দেখতে পায় সিউনু একটা ছোট বাচ্চার ফটো তুলছে আর এটা দেখে তো তার সিউনুকে অনেক বেশি ভালো লাগে। তারপরে সিউনু আর ইউহানা কথা বলতে শুরু করে। ইউহানা কথায় কথায় একটা ফটো দেখিয়ে বলে, এটা হয়তো তোমার গার্লফ্রেন্ড ছিল, তাই তুমি এত সুন্দর করে তার ছবিটা তুলেছ।
আসলে ওটা সিউনুর এক্স ওয়াইফ ছিল। ইউহানা তাকে কোম্পানির ফটোশুটের জন্য প্রস্তাব দেয়, কিন্তু সিউনু মানা করে দেয়। অন্যদিকে দারিম ও তার টিম মেম্বাররা বাসায় যাচ্ছিল। তখনই দারিম দেখতে পায় উপরে জিহুক দাঁড়িয়ে আছে, আর জিহুক এবং দারিম বাইরে চলে যায় কথা বলার জন্য। দারিম জিহুকের কাছে আকুতি মিনতি করে ক্ষমা চাচ্ছিল, কিন্তু জিহুক তাকে কিছুতেই মাফ করতে চাচ্ছিল না। সে বলে, তুমি জানো, তুমি ওই দিন ওভাবে চলে যাওয়ার কারণে আমি কত বেশি টেনশনে ছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। জিহুক বলে, আমি চাই তুমি কাল থেকে আর অফিসে না আসো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জিহুক বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে, কারণ সে ভাবতেও পারছিল না যে তার প্রথম ভালোবাসা তাকে এভাবে ধোঁকা দেবে। অন্যদিকে দারিম চিন্তা করছিল যে জিহুক যাই বলুক আর তাকে যতই অপমান করুক, সে সব সহ্য করে নেবে। কিন্তু এই চাকরি সে কিছুতেই ছাড়বে না। এই চাকরিটা তার অনেক দরকার। পরদিন জিহুক অফিসে আসে, আর সে দেখে দারিম এখনো অফিসে বসে কাজ করছে। তাই সে তাকে রুমে ডাকে। দারিম প্রথমে তো মিষ্টি মিষ্টি কথা বলে বারবার মাফ চায়, তবে এই প্ল্যানেও কাজ করে না। তাই দারিম এইবার তার ৩ নম্বর প্ল্যানটা কাজে লাগায়। সে জিহুককে বলে, আমি কি একা কিস করেছিলাম নাকি? আপনিও তো করেছিলেন, আপনারও দোষ আছে। আমি এই চাকরি ছাড়বো না। আপনার যা ইচ্ছা আপনি করে নিন। এরপর জিহুক বসে বসে ভাবতে শুরু করে কিভাবে দারিমকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া যায়। এরপর আমরা একটা মিটিং দেখতে পাই, যেখানে বাচ্চাদের ফিডার নিয়ে কথা বলা হচ্ছিল, যে বাচ্চাদের জন্য কোন ফিডারটা বেশি নিরাপদ। আর তখনই তারা বলে ওই প্রোডাক্টটা পরীক্ষা করার জন্য নাকি 5 দিন সময় লাগবে। আর এটা শুনে তো জিহুকের একটা শয়তানি বুদ্ধি মাথায় আসে, আর সে দারিমকে একটা কাজ করতে দেয়। সে বলে, একাধারে না ঘুমিয়ে 5 দিন এই ফিডারগুলো 30 সেকেন্ড পর্যন্ত গরম পানিতে ফোটাতে হবে, আর এটা করতে হবে 5 মিনিট পর পর। আর এটা তুমি যদি করতে না পারো, তাহলে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে। দারিম কোনো উপায় পায় না, তাই সে রাজি হয়ে যায়। এরপর সে নিজেকে অনেক বুঝিয়ে ওই কাজ করা স্টার্ট করে দেয়। সে সময় মতো সুন্দরভাবে ফিডারগুলো গরম পানিতে ফুটাচ্ছিল, আর দেখছিল ফিডারগুলো ঠিকঠাক আছে কিনা। এভাবেই সে সারা দিন কাজ করে। অনেক রাত হয়ে যায়, কিন্তু দারিম সুন্দর করে কাজ করছিল। সে একটুও ঘুমাচ্ছিল না। আর অন্যদিকে জিহুকের বোন জিহার ম্যানেজার দারিমের উপর নজর রাখছিল। এভাবেই 2 দিন কেটে যায়। আর একদিন রাতে জিহুক ভাবে হয়তো দারিম ঘুমিয়ে পড়েছে, তাই সে দারিমের কাছে যায়, আর গিয়ে দেখে দারিমের ছোট্ট ঘরটাতে আগুন জ্বলছে। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। আগুন নেভানোর চেষ্টা করে। তারপর জিহুক দেখে দারিম একদম সেফ রয়েছে, আর সে দারিমকে দেখে জড়িয়ে ধরে। জিহুক দারিমকে অনেকগুলো কথা শোনায় আর বলে, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটাও ঠিকভাবে করতে পারোনি, তাই তুমি কালকেই চাকরি ছেড়ে দেবে। আর এটা শুনে দারিম তো অনেক রেগে যায় আর বলে, আমি 3 দিন না ঘুমিয়ে একাধারে কাজ করছি, আমি কোথাও যাব না, আমি চাকরিটাই করব। এটা শুনে জিহুক তার 4 পাতার ক্লোবার রেখে চলে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই জিহার ম্যানেজার জিহার কাছে আসে আর দারিমের সম্পর্কে সবকিছু বলে। আসলে ওই আগুনটা দারিম ধরায়নি, ওটা ধরিয়েছিল জিহার ম্যানেজার, যেন জিহুকের সমস্ত কাজ জিহা নষ্ট করতে পারে। এরপর দারিম জিহুককে কোম্পানিতে না দেখে জিহুকের ম্যানেজারকে ডেকে বলে, জিহুক আজকে কেন কোম্পানিতে আসেনি। তখন জিহুকের ম্যানেজার কিছুই বলতে পারে না। এরপর আমরা জিহুককে জিহুকের মায়ের সাথে দেখতে পাই। জিহুক তার মায়ের ছবি তুলছিল। এরপর জিহুকের মা তাকে বলে, তুমি একদম তোমার বাবার মতো হয়েছ। তখন জিহুক বলে, আমি কেন তোমার মতো হইনি মা? তারপর তার মা বলে, আমি চাইনি যে তুমি আমার মতো হও। এরপর আমরা দেখতে পাই সিউনু ও দারিম একসাথে সুপার শপে এসেছে। দারিম সিউনুকে বলছে, চাকরিটা আমার জন্য খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছে। দারিমের টিম মেম্বার দারিমকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার হাজবেন্ড? দারিম কোনো উপায় পায় না, তাই সে সিউনুকে নিজের হাজবেন্ড বলে পরিচয় দেয়। এরপর সে বাইরে এসে সিউনুকে বোঝাতে থাকে
দারিম বলে, 6 মাসের জন্য তুমি আমার হাজবেন্ড হয়ে যাও। সিউনু তো আর কোনো উপায় পায় না, কারণ সে জানে দারিম কেমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সেও দারিমের কথায় রাজি হয়ে যায়। এরপর দারিম কোম্পানিতে এসে দেখে সবাই চুপচাপ বসে আছে, কোনো কাজ করছে না। তখন সে জিজ্ঞাসা করে তারা কেন কোনো কাজ করছে না। তারা সবাই জানায় এমনিতেও নাকি 6 মাস পর তাদের এই টিমটা নষ্ট হয়ে যাবে, তাহলে কাজ করে কি লাভ। এটা শুনে দারিম তাদেরকে অনেক বোঝায় আর বলে, আমরা যদি ভালোভাবে কাজ করি আর আমাদের টিমটা যদি তাদের কাছে পছন্দ হয়, তাহলে এই টিম কখনোই শেষ হবে না। আর দারিমের এই কথাগুলো শুনে সবার মনে কাজ করার ইচ্ছা জাগে, আর তারা সবাই মিলে দিন-রাত চেষ্টা করে একটা সুন্দর প্রজেক্ট তৈরি করে। কিন্তু এখন ছিল এই প্রজেক্টটাতে জিহুকের সাইনের পালা। এদিকে জিহুক দারিমের কথাই ভাবছিল আর সুইমিং করছিল। তখনই তার সামনে দারিম চলে আসে আর প্রজেক্টটাতে সাইন করতে বলে। সে বলে, আমি আপনার সাথে যা করেছি সেটা আমার দোষ, কিন্তু টিমের বাকি মেম্বারদের কোনো দোষ নেই। তারা অনেক কষ্ট করে ও আশা নিয়ে এই প্রজেক্টটা তৈরি করেছে। আপনি দয়া করে এতে সাইন করে দিন। এই প্রজেক্টটা আমার জন্য সবকিছু। এই বলে সে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন জিহুক বলে, আচ্ছা তাহলে প্রমাণ করো। আর এটা বলে ওই প্রজেক্টের পেপারগুলো জিহুক সুইমিং পুলের পানিতে ফেলে দেয়। দারিম তখন সাথে সাথে পুলের পানিতে নেমে ওই কাগজগুলো সব গোছাতে থাকে। আর এক সময় সে পানিতে ডুবে যেতে থাকে আর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপর জিহুক দারিমকে বলে, সামান্য কাগজের জন্য তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে রাখছিলে। দারিম তখন জিহুককে বলে, আমার বাঁচার ইচ্ছে আছে আর একটু শান্তিতে বাঁচতে চাই আমি। তাই তো আমরা সবাই মিলে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা তৈরি করেছি। আর এটা শুধুমাত্র আমাদের কাছে একটা কাগজ না, এটা আমাদের বাঁচার স্বপ্ন। অন্যদিকে আমরা দেখতে পাই সিউনু তার ছেলে জুনের সাথে খেলা করছিল। তখন সিউনু বলে, আমি তোমার জন্য বাইরে থেকে খাবার আনছি। আর সে বাইরে চলে যায়। এদিকে দারিম প্রজেক্টটা নিয়ে বাসায় আসছিল। তখনই জিহুক তার কাছে এসে থামে আর তাকে গাড়িতে উঠতে বলে। এরপর জিহুক দারিমকে বলে, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটের ভেতর তুমি আমাকে পুরো প্রজেক্টটা পড়ে শোনাও। দারিম পড়ে শোনায়, কিন্তু জিহুক তাকে বলে, প্রজেক্টটা যদি 26 পৃষ্ঠার হয় তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট নয়। তুমি প্রজেক্টটা মাত্র 5 পৃষ্ঠার মধ্যে তৈরি করো। আর দারিমকে বুঝিয়ে দেয় যে কিভাবে সুন্দর করে রেডি করতে হবে। এরপর জিহুক দারিমকে তার বাসায় ড্রপ করে দেয়। তখনই দারিমের কাছে ওই গুন্ডাগুলো চলে আসে, যারা তার বোনের কাছ থেকে টাকা পাবে। এরাই বিয়ের দিন এসেছিল। তারা দারিমকে জিজ্ঞেস করে, তুমি কি দাজিয়ং এর বড় বোন? এদিকে জিহুক দেখে দারিমের মোবাইলটা তার গাড়ির ভেতরেই ফেলে রেখেছে। অন্যদিকে দারিম একটু চিন্তা করে বলে, আমি তো তার বড় বোন না, আমি তো তাদের বাসার ভাড়াটিয়া। এরপর গুন্ডাগুলো বলে, তুমি তো নিশ্চয়ই দেখেছ তারা কখন বাড়িতে আসে। তখন দারিম আরেকটু বুদ্ধি খাটিয়ে বলে, তার বড় বোন তো চাকরির জন্য বিদেশে চলে গিয়েছে। আর এটা শুনে তো গুন্ডাগুলো নিজেদের ভেতর মারামারি শুরু করে, কারণ তারা এখানে ভুল ইনফরমেশন নিয়ে এসেছিল। দারিম যখন চলে যেতে চায় তখন জিহুক দারিমের নাম ধরে ডাকতে ডাকতে তার কাছে আসতে থাকে। দারিম তাকে অনেক চুপ করানোর চেষ্টা করছিল। তখন ওই গুন্ডাগুলো শুনে ফেলে আর জেনে যায় যে এটাই দারিম। আর তারা দারিমের পিছু করতে শুরু করে। আর তখনই দারিম জিহুককে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। জিহুক কিছুই জানতো না, কিন্তু সেও দারিমের পিছন পিছন দৌড়াচ্ছিল। আর এদিকে সিউনু দেখে ওই গুন্ডাগুলো দারিমের পিছু নিয়েছে, তাই সেও তাদের পিছন পিছন দৌড়াতে থাকে। এক সময় জিহুক দারিমকে নিয়ে একটা গলির ভেতরে লুকিয়ে পড়ে আর গুন্ডাগুলো অন্যদিকে চলে যায়। দারিম ও জিহুক অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিল। আর তখনই ওখানে সিউনু চলে আসে। এরপর সিউনু দারিমকে নিয়ে যেতে চাইলে জিহুক জিজ্ঞাসা করে, তুমি কে? আর সিউনু তাকে বলে, আমি দারিমের হাজবেন্ড। আর এটা শুনে তো জিহুক দারিমের হাত ছেড়ে দেয়। জিহুক সিউনুকে দেখে অনেক কষ্ট পায়। এরপর দারিম ও সিউনু চলে যেতে চাইলে হঠাৎ দারিমের পায়ে ব্যথা লাগে। তাই সিউনু তাকে পিঠে করে তার বাসা পর্যন্ত নিয়ে যায়। তারপর সিউনু দারিমকে বলে,
তারা তোমার কাছ থেকে এভাবে টাকা আদায় করতে পারে না। আমরা চাইলেই তাদের উপর কেস করে দিতে পারি। তবে দারিম বলে, ওই সব না করে তাদের সাথে কি আমরা একটু কথা বলতে পারি না? আর যদি মাসে মাসে শোধ করে দিতে পারি? তখন সিউনু বলে, এটা অনেক বড় অঙ্কের টাকা, তাই তোমার শোধ করতে অনেক বছর লেগে যাবে। দারিম অনেক টেনশনে ছিল। এদিকে জিহুক বাসায় এসে ভাবছিল, দারিম আর তার হাজবেন্ডের মধ্যে তো ভালোই মিল, তাহলে কেন দারিম ঝগড়া করে জেজু আইল্যান্ডে চলে গেছিল, আর আমার সাথে কেনই বা এমনটা করলো? আর তখনই পিছন থেকে জিহুকের ম্যানেজার এসে তাকে জিজ্ঞাসা করে, কে তোমার সাথে এমন করেছে? তারপর জিহুক তার ম্যানেজারকে বলে, আমি জেজু আইল্যান্ডের ওই মেয়েটাকে খুঁজে পেয়েছি, তবে এখন জানতে পারলাম তার একটা বাচ্চা আছে। ম্যানেজার তখন বলে, তাহলে তো তোমার মনটা একদম ভেঙে গেল। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে দারিম তো সারা রাত জেগে প্রজেক্ট তৈরি করছিল। অন্যদিকে পরদিন আমরা দেখতে পাই জিহুক অফিসে না এসে বাড়িতে ঘুমাচ্ছে। তখন তার ম্যানেজার তাকে ফোন করে আর অফিসে আসতে বলে, আর জিহুক তো না করে দেয়। তবে তখনই তার দারিমের কথা মনে পড়ে আর সে রেডি হয়ে অফিসে চলে যায়। দারিম জিহুকের কাছে ওই প্রজেক্টটা দেয় আর বলে, আমি কাল সারা রাত আপনার কথা ভেবেছি। এ কথা শুনে তো জিহুক তাকে বলে, তুমি কেন আমার সাথে এমন করে কথা বলছো? তুমি কি জানো না তোমার একটা ছেলে আছে? দারিম তাকে কালকের জন্য ধন্যবাদ জানায়, কারণ জিহুক তাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। এরপর জিহুক দারিমকে বলে, তুমি যাই করো না কেন, আমার মত কিন্তু বদলায়নি, তোমাকে চাকরি ছাড়তেই হবে। আর এটা শুনে তো দারিমের আবারও একটু মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সিউনো দারিমকে এত টেনশনে দেখে ভাবে তার জন্য সে কি করতে পারবে আর কিভাবে দারিমকে একটু হেল্প করতে পারবে। তখনই তার মনে পড়ে ইউহানার সেই জব অফারের কথা। অন্যদিকে দারিম আর তার টিম মেম্বারদের বানানো ওই প্রজেক্টটা কোম্পানির লোকজনের খুবই পছন্দ হয় আর তাদের ওই প্রজেক্টটা সিলেক্টও করা হয়। জিহুকের ম্যানেজার দারিম সহ তার সকল টিম মেম্বারদের অনেক বেশি প্রশংসা করছিল। দারিমের এমন প্রশংসা শুনে জিহুক তো অনেক খুশি হচ্ছিল আর সেও তাদের প্রশংসা করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউহানা তার কোম্পানির ছোটখাটো কাজ করছিল। হঠাৎ সে যখন পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যেতে যায়, তখনই পেছন থেকে সিউনো এসে তাকে ধরে নেয়। আর ইউহানা তো সিউনোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সিউনো তাকে বলে, আমি তোমার অফারে রাজি আছি। তখনই সেখানে ইউহানার মা চলে আসেন। আর ইউহানা যখন তার মাকে বলে যে এই ছেলেটাকে তারা তাদের কোম্পানির ফটোশুটের জন্য সিলেক্ট করেছে, তখনই তার মা বলেন, এইসব ছোটখাটো ফটোগ্রাফার দিয়ে কিছুই হবে না, তুমি তাকে মানা করে দাও। ইউহানা আর তার মায়ের সকল কথাই সিউনু পাশ থেকে শুনে ফেলেছিল। আর একটু পরে সে নিজে থেকেই সেখান থেকে চলে যায়। আর তাকে এভাবে চলে যেতে দেখে ইউহানা খুব কষ্ট পাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিহুক, জিহা ও তাদের বাবা একসাথে বসে কোম্পানির পরের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। হঠাৎ জিহুকের কাছে হসপিটাল থেকে তার মায়ের একটা ফোন আসে। আর সব কাজ ফেলে রেখে সে তার মায়ের কাছে হসপিটালে চলে যায়। গিয়ে দেখে তার মায়ের পায়ে অনেক বেশি ব্যথা লেগেছে। আর এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। আর তখনই সিন চলে যায় অতীতে। আমরা দেখতে পাই জিহুকের মা আর তার বাবার মধ্যে ঝগড়া হচ্ছে। আর অন্য রুম থেকে জিহুক এগুলো শুনছিল। এর কিছুদিন পর জিহুক তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা ছুরি দিয়ে হাত কেটেছে, মানে তার মা আত্মহত্যা করার চেষ্টা করেছে। আর এটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই দারিম তার মায়ের মাথায় শ্যাম্পু করে দিচ্ছিল আর তার মায়ের সাথে তার বসের সম্পর্কে সব কথা বলছিল। দারিম তার মাকে যখন বাইরে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে জিহুকের দেখা হয়। আর দারিম তার মায়ের সাথে জিহুকের পরিচয় করিয়ে দেয়। তারপর তারা দুজনে বাইরে কথা বলতে চলে যায়। দারিম তার ফ্যামিলি সম্পর্কে সবকিছু বলে আর এটাও বলে ওই দিন ওই গুন্ডাগুলো কেন তার কাছে এসেছিল। আর দারিমের এত কষ্টের কথা শুনে জিহুক তার কষ্টের কথা শেয়ার করে। আর তখনই দারিম জিহুককে বলে, দয়া করে চাকরি থেকে আমাকে বের করবেন না, কারণ চাকরিটা আমার অনেক দরকার। আর জিহুক তখন এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইউহানা সিউনোর শপে এসেছে তার কাছে ওই দিনের বিষয়ের জন্য ক্ষমা চাইতে। আর সিউনু তাকে বলে,
আমার এখন কথা বলার সময় নেই, কারণ আমি আমার ছেলেকেই স্কুল থেকে আনতে যাচ্ছি। ইউহানা তো সিউনুর কথা শুনে বলে, তোমার কি ছেলে আছে? সিউনু যখন ছেলেকে নিয়ে আসতে যাবে তখনই তাদের দোকানের কাস্টমার চলে আসে, আর তখনই ইউহানা সিউনুকে বলে, তোমার ছেলেকে আমি ভালোভাবে নিয়ে আসতে পারবো। এরপর আমরা দেখতে পাই জুন তার বাবার জন্য অপেক্ষা করছে। তবে সেখানে তার বাবার জায়গায় ইউহানা আসে, আর তারা দুজন বাড়িতে যেতে যেতে অনেক কথা বলে। জুন তো ইউহানাকে অনেক পছন্দ করেছিল। এরপর জুন ইউহানাকে বলে, তুমি কি আমার বাবার বন্ধু নাকি তার গার্লফ্রেন্ড? আজকের মতো এই গল্পটা এখানেই শেষ করছি। সামনে আরো ইন্টারেস্টিং পর্ব আসছে, আর সেগুলো দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন পর্ব নিয়ে। আনিয়ং।